ঠিক সেইভাবেই আমি যে পুজোগুলো করছি, সেই পুজোগুলো আমাকে ডাকা হয়েছে, আমি সেই পুজোগুলো করছি। সেই পুজোগুলো আজকে মানে যিনি আমাকে পুজো করতে ডাকবেন তার বাজেট, আমার ক্ষমতা, সেই স্পেসটা আমার পছন্দ হচ্ছে কিনা, এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে নির্ভর করবে। ওনারা আমার কাজ দেখে যদি পছন্দ করেন তাহলে আমার কাজ দেবেন। পুরোটা একটা প্রফেশনাল অ্যাঙ্গেল। প্রফেশনাল অ্যাঙ্গেল, এর বাইরে আর কিছুই নয়। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি দুর্গাপুজোর অন্যতম পরিচিত শিল্পী অনির্বাণ দাসকে। অনির্বাণ দা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। নমস্কার। কেমন আছো? ভালো, পুজোর কাজ শুরু হচ্ছে, ভালো আছি। এই যে 2026-এর মাঝামাঝি, মানে এই যে যখন ঠিক রাজনৈতিক পালাবদলটা ঘটলো, তখন তো একটা এই পুজো হবে হবে না হবে হবে না একটা সিচুয়েশন ছিল। সেখান থেকে এখনের সিচুয়েশনটা কতটা চেঞ্জ হয়েছে বলে তুমি মনে করছো? পুজো হবে না আমি কোনোদিনই মনে করিনি, কারণ রাজনৈতিক পালাবদলের সঙ্গে দুর্গাপুজোর সরাসরি কোনো সম্পর্ক নেই। কিছু দুর্গাপুজো রাজনৈতিক লোকজনের দ্বারা প্রভাবিত বা রাজনৈতিক লোকজনের পৃষ্ঠপোষকতায় বা ছত্রছায়ায় হতো, সেই সংখ্যাটা খুব বেশি নয়। সেই পুজোগুলোর হয়তো একটু রদবদল হয়েছে, তাদের কমিটির পরিবর্তন হয়েছে। এর বাইরে দুর্গাপুজো হচ্ছে না। আমি তো একটা একটা পুজোরই ঘটনা জানি যেটা জায়গা নিয়ে সমস্যার জন্য হচ্ছে না। এরকম যদি জায়গার সমস্যা আর কিছু হয়ে থাকে আমি জানা নেই। বাকি তো পুজো হচ্ছে বলেই শুনেছি সব। আচ্ছা, অনির্বাণ দা, আমরা মোটামুটি সবাই জানি যে তুমি প্রতি বছর মানে 4-5টা করে পুজো করোই। হুম, তো এই যে প্রতি বছর এতগুলো পুজো, এটা কিভাবে সামলাও? দেখো, আমি 6টা করে পুজো করছি আহ দীর্ঘ অনেক বছর। 21 বছর আমি দুর্গাপুজো করছি। প্রায় প্রথম দিকের 2-3 বছর বাদ দিলে আমি 5টা 6টা করে পুজো করতাম। আর 6টা করে পুজো আমি অনেকগুলো বছর ধরে করছি। আমার আসল শক্তি হচ্ছে আমার টিম। আমার কাছে কিছু শিল্পী আছেন যারা সারা বছর আমার সঙ্গেই কাজ করেন, আমরা একটা টিম হিসেবে কাজ করি। আর বেশ কিছু শিল্পী আছেন যারা কন্ট্রাকচুয়ালি আমার সঙ্গে কাজ করেন, নানান দিকের লোকজন আছেন, তারা আমারই কাজ করেন শুধু বেশিরভাগ। তো সবাই মিলে প্রায় সংখ্যাটা 500 মতো হবে। এত লোক সংখ্যার ফলে আমার পুজো সামলাতে অসুবিধে হয় না। দ্বিতীয়ত আমার ম্যানেজমেন্টটা আমি আমি কাজ দায়িত্ব ভাগ করে দিই আমি অনেককে। আমার টিমে অনেকের মধ্যেই কাজ ভাগ করে দেওয়া থাকে, এক একটা দল থাকে, তারা এক একটা কাজ করে, তাদের লিডার থাকে। প্রত্যেক প্যান্ডেলেতে আবার আলাদা করে দায়িত্বে দায়িত্ব কেউ না কেউ থাকে। হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশনটার জন্য আমার খুব একটা অসুবিধে হয় না। আচ্ছা, অনির্বাণ দা, মানে আমরা যখন তুমি কাজ শুরু করেছো বা যখন তুমি মানে 2013-14 বা তার আগের যে সময়কালটা, সেই আমি শুরু করেছি না 2004। 2004 সাল থেকে, মানে আমি মিডিল টাইম। 5-এ ঠিকঠাক ভাবে প্যান্ডেল শুরু করেছি, 4-এ একটা প্রতিভা বানিয়েছি। হ্যাঁ, মানে আমরা যখন দেখা শুরু করেছি তোমার কাজ আর কি, 2012-13-14 ওই টাইমটা, তখন আমরা দেখেছি তোমার সাথে নবদা এক নাগারে কাজ করেছে প্রতিমা শিল্পী হিসেবে, এবং সেটা বেশ কয়েকটা পুজোতেও নবদা বা পরিমলদারও কাজ দেখেছি। সৌমেনও করেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সৌমেনদা আমরা দমদম পার্ক তরুণ দলই দেখেছি। দেবতোষ ঠাকুর আমরা দেখেছি, মানে অনেকের ঠাকুরই দেখেছি। সনাতন দিনদয়াল ঠাকুর, কিন্তু একটা টাইমের পর, মানে একটা টাইমে তোমার আর নবদার একটা জুটি ছিল মোটামুটি বলা যেতে পারে, কিন্তু তারপরে একটা টাইমের পরে আমরা যেটা দেখলাম যে তোমার প্যান্ডেলের যে ঠাকুর, হ্যাঁ, সেটা তুমিই গড়ছো এবং তুমি তৈরি করছো। মানে এই এই পরিবর্তনটা কেন, বা এই দেখো, মানে আমি যখন ঠাকুর তৈরি করতে শুরু করি, আমাকে
লোকজনের সাপোর্ট নবোদাই দিয়েছিল। প্রথমত বলি, পরিবর্তন দেখো, প্রথমে অনেকদিন আমার সঙ্গে পরিমল কাজ করেছে। তো পরিমলের সঙ্গে আমার ঠাকুরের একটু একঘেয়েমি হয়ে যাচ্ছিল। আমাদের দুজনের কাজ মানে অনির্বাণ মানেই পরিমল, এরকম একটা হয়ে যাচ্ছিল, 5টা ঠাকুরই পরিমল করছে। তারপর একটু চেঞ্জ করলাম, নবদা পরিমল মিলে একসঙ্গে করছিল, করতে করতে নবদাই সবগুলো ঠাকুর করছিল। আবার সৌমেন মাঝখানে যুক্ত হয়ে সৌমেন নবদা মিলেও ঠাকুর হচ্ছিল। তো আমার যেটা সমস্যা হলো যে আমার প্যান্ডেলগুলোতে তখন না ঠাকুর আহ, ঢোকার একটা আলাদা জায়গা রাখতে হতো। ঠাকুরটা তো অনেক আগে থেকে মানে কমপ্লিট হতো না, ফলে প্যান্ডেলটা ফিনিশ করতে আমার একটু সমস্যা হতো। এবং কম্প্যাটেবিলিটি ম্যাচ করা বা সমস্ত কালার প্যালেট ম্যাচ করা, এগুলোতেও আমার একটু সমস্যা হতো। তো আমি নবদাকে বললাম যে 2018 সালে যখন আমি নিজে ঠাকুর করলাম চেতলা অগ্রণীতে, তখন নবদাই আমাকে নবদার লোকজন দিয়েছিল, তাদেরকে নিয়ে আমি আগেও আমি যখন কাজ করতাম পরিমলের সঙ্গে বা নবদার সঙ্গে, আমার ড্রয়িং আমি ওদেরকে দিতাম, সেই ড্রয়িং অনুযায়ী ওরা করতো। নিশ্চয়ই ইম্প্রোভাইজেশন ছিল তাদের। তো আমি ওই লোকদেরকে নিয়ে যখন করতে শুরু করলাম, তারপরে আমার আস্তে আস্তে টিম তৈরি হয়ে গেল আমার, মানে ঠাকুর করার। দেখো, একটা ঠাকুর একজনকে দিয়ে করাবো, আরেকটা ঠাকুর আরেকজনকে দিয়ে করাবো, তাহলে সে আমার কাছে কাজ করবে কেন শুধু আমার? আমি তাকে বাল্ক অফ কাজ দিলে তবেই না সে পুরো সিজনটা আমার সঙ্গে থাকবে। তো এখন আমি আমার টিম তৈরি হয়ে গেছে, যারা তারাই করে আমার ঠাকুর। তাতে আমারও সুবিধা হয়, নিয়ে যাওয়া নিয়ে আসার, একসঙ্গে দেখতে সুবিধা হয়। রোজ আমাকে কুমোরটুলি গিয়ে ঠাকুর দেখতে হতো, সেটা আর করতে হয় না। এইটাই কারণ, আর কিছু না। আচ্ছা, তোমার সাথে তো সনাতন দিনদা কাজ করেছিলেন, তো উনি একজন এক বড় বছর মাপের, হ্যাঁ 1 বছর এক কাজ বছর করেছিলেন। উনি আমাকে সাহায্য করে দিয়েছিলেন ঠাকুরটা করে। হুম। সনাতন দার কাছেও আমি অনেক কিছু শিখেছি। সনাতন দা যখন ঠাকুর করছিল, আমি কাছ থেকে যখন দেখেছি ঠাকুর, আমি অনেক কিছু শিখেছি সনাতন দার কাছ থেকে। অনির্বাণ দা, মানে আমরা তোমার বিভিন্ন আলোচনা বা বিভিন্ন ইন্টারভিউ বা ইভেন আমরা পার্সোনালিও জানি যে তুমি খুব মানে মা দুর্গার খুবই ভক্ত বা খুবই ভালোবাসো আর কি মা দুর্গাকে। তো তুমি যে সময়টায় কাজ শুরু করেছিলে এবং আজ যে সময়টা মানে দীর্ঘ এই যে 21 বছর, এই 21 বছর এই মা দুর্গার সাথে সম্পর্কের যে টানটা, এবং সেই টানের জন্যই কি এই দুর্গাপুজোয় এইভাবে আসা, না তার পেছনে অন্য কোনো কারণ ছিল, বা নাকি দুর্গাপুজো করতে গিয়ে মা দুর্গার সাথে এইভাবে জড়িয়ে পড়া? এই কথাটাও আমি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায়। আমি মেদিনীপুর শহরে যেখানে বেড়ে উঠেছি, সেই শহরে আহ, আমাদের পাড়ায় ঠিক দরজা থেকে বেরোলেই একটা দুর্গাপুজো ছিল। সেই মানে একটা দুর্গা মন্দির ছিল, সেই মন্দিরেতে সারা বছর মায়ের পুজো হতো, এবং বছরে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হতো, গাজনের সময় শিবের গাজন হতো। ছোট থেকে ওইখানেই আমাদের বেড়ে ওঠা, খেলাধুলো করা, সবকিছু। এবং আমার অনেক ছোটবেলায়, আমার 3.5 বছর বয়সে আমার মাকে আমি হারাই, প্রথমে আমার যিনি মা ছিলেন। আমার পরে আবার আমি বাবা আরেকজন মায়ের আমার জোগাড় করে দেন, কিন্তু সেটা আমি মাধ্যমিক দেওয়ার পর। আহ, তো সেই মাও এখন নেই। আমার ভীষণ ভালো বন্ধু ছিলেন আমার পরের মা। ছোটবেলায় আমি যে মাকে দেখেছি বা আমাকে যিনি জন্ম দিয়েছেন, তাকে আমি চিনি না। তো আমার না তখন যাবতীয়, দেখো, বিভিন্ন রকম অভাব অভিযোগ থাকে মানুষের, বাচ্চাদের। তারা সেই আবদার থাকে যেগুলো জানানোর লোক দরকার হয়। আমি কখনো পিসির কাছে, কখনো ঠাকুমার কাছে, কখনো বন্ধুদের মায়ের কাছে মা খুঁজে বেরিয়েছি। পরবর্তীকালে মানিকতলায় যখন ছিলাম দীর্ঘদিন, কাকিমার কাছে আমি মাকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পাড়ায় যখন আমি ছোট ছিলাম, তখন ওই মা দুর্গার মন্দিরই ছিল আমার এই অভাব অভিযোগগুলো জানানোর জায়গা। আমার কারোর সঙ্গে ঝগড়া মারামারি হলেও গিয়ে আমি নালিশ করতাম মা দুর্গাকে। কিছু ভালো হলেও আমি মা দুর্গার কাছে ছুটে গিয়ে বলতাম। তো তখন থেকে আমার খুব নিবিড় একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটার কোনো নাম ছিল না। আমি এখন ছবি আঁকতাম, দুর্গার ছবি আঁকতাম, ক্রাফট করলে দুর্গা আমার মধ্যে চলেই আসতো। পুজোর সময় মন্দিরে আলপনা দেওয়া, মন্দিরের গয়না তৈরি করা, ঠাকুরের গয়না খারাপ হয়ে গেলে এইগুলো করতে 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 সম্পর্ক তৈরি হয়েছে। পরবর্তীকালে আমি যখন কলকাতায় এলাম, আমি ভেবেছিলাম শিল্প চর্চাই করব।
এবং সেই করতে গিয়ে এখন আমি কলকাতায় চলে এলাম, এবং আমি কোনো আর্ট কলেজে চান্স পেলাম না, কারণ আমার বয়স হয়ে গিয়েছিল আর আমি কোথাও আঁকা শিখিনি, আমার সেরকম স্কিল ছিল না। তার ফলে আমার পক্ষে চান্স পাওয়াটা মুশকিল হয়ে গেছিল। আমি তাই জন্যে তখন গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স করলাম, এবং আমি শিল্পচর্চা করছিলাম ওইভাবে গ্রাফিক্সের কাজে যতটা হয়, মন ভরছিল না। আর দুর্গা আমাকে টানছিল, তারপরে আমার মনে হলো যে আমি দুর্গাপুজোই করব। তো তারপরে আমার সুযোগ এসে গেল পুজো করার, এবং আমি শুরু করে দিলাম দুর্গাপুজো। মানে আস্তে আস্তে সম্পর্কটা তৈরি হলো, পাল্টে গেল সম্পর্কটা। আগে আমার আবদারের জায়গা ছিল, যার কাছে গিয়ে আমি সমস্ত কিছু জানাতাম অভাব অভিযোগগুলো। দুর্গা যখন তৈরি করতে শুরু করলাম, তখন হয়ে গেল ব্যাপারটা উল্টো। তখন যেন দুর্গাই আমার কাছে চাইতো যে কিছু একটা করার ব্যাপারে, মানে কিছু, কিন্তু আমি তখন আহ, আর দুর্গাকে চাইতে পারতাম না, আমার মেয়ে হয়ে গেল মা থেকে। এই পরিবর্তনটা আমার দুর্গাপুজো করতে করতে 21 বছর ধরে হয়েছে, এই আর কি। তো এই যে 21টা বছর যে পুজোর সাথে জড়িয়ে, পুজোর বিবর্তন তুমি চোখের সামনে দেখেছো, সেইটা ঠিক কেমন? খুব ভালো প্রশ্ন। দেখো, দুর্গাপুজো আমি উম, অনেকগুলো অধ্যায় দেখেছি। প্রথম একটা সময় ছিল যখন আহ, মূলত বন্দনদা আর দীপকদা এবং অমরদা তিনজনে তিনটে ধারার পুজো করছে, এবং দীপকদা অনেক রেপ্লিকা বানাতেন মন্দির, বিভিন্ন রকম মন্দির বানাতেন, থার্মোকলের কাজ করতেন। এটা একটা ধারা ছিল, এবং খুব পপুলার ধারা ছিল। বন্দনদা কাজ করতেন আহ, মূলত বিভিন্ন রকম মেটেরিয়াল নিয়ে, ভাঁড়, কাঠের কুচি, আখের চিবড়ে, এই ধরনের বিভিন্ন রকম জিনিস দিয়ে। আর অমরদা বিভিন্ন প্রভিন্সের শিল্পগুলোকে তুলে এনে তার সঙ্গে নিজের শিল্প ভাবনা মিশিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন। সেই কাজগুলো আমরা তখন দেখেছি আমি। তো দুর্গাপুজোর এই যে ধারাটা, অমরদার এই দিকটাও দেখেছি। আরেকটা ধারা ছিল তখন আহ, আমাদের একদমই অন্যরকম একটা ধারা, সেটা হচ্ছে খুব রিয়েলিস্টিক কাজ করতেন আমাদের রণ ব্যানার্জি, রণদা। সঞ্জীব দা। এইটা একটা ধারা। আরো একটা ধারা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে ধারা তখন শুরু হয়ে গেছিল, রূপচাঁদ দার। রূপচাঁদ কুন্ডু। রূপচাঁদ দা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট ফর্মে দুর্গাপুজোকে হ্যাঁ। ধরতে শুরু করলেন ওই সময়। এই এইরকম একটা সময় আমি থেকে দুর্গাপুজো দেখতে শুরু করেছি। এই ধারাগুলোর মধ্যে থেকেই আবার একটা অন্য রকম কাজ করতে শুরু করলো সোমনাথ দ্বারা, সোমনাথ দা। এবং তারপরে আসলো প্রশান্ত। হ্যাঁ। প্রশান্তর একটা অন্য রকম, হ্যাঁ, প্রশান্ত খুব একটা, রঙিন হ্যাঁ, আর খুব উৎসব মুখর একটা খুব ধারা। খুব কালারফুল। আর এই সময় থেকেই, ওই প্রায় একই সময় আর কি, মানে মোটামুটি 2002-3 সাল থেকেই ভবদার নিজস্ব কাজ শুরু হলো, সুশান্তদার নিজস্ব কাজ শুরু হলো। এইগুলো দেখে আমি আমি যখন কাজ শুরু করলাম 2004 সালে, আমি একটা ঠাকুর বানালাম প্রথম, এবং 2005 সালে পুরোপুরি মণ্ডপ করতে শুরু করি। তারপরে এই ধারার পরিবর্তন আমি একদম যদি দেখি পাল্টে গেল ক্রমশ ক্রমশ। মানে দেখো, সময়ের সঙ্গে সঙ্গে শিল্প পরিবর্তন হবে, এটাই হচ্ছে স্বাভাবিক, এটা স্বাভাবিক, গোটা হ্যাঁ। পৃথিবী জুড়েই এটা হয়। কিন্তু এইটা একদম মানে অনেকটা পাল্টে দিল আবার, যে মানুষটা, সে কিন্তু রিন্টু। মানে রিন্টু দাস, ও কিন্তু একটা ইমোশনকে নিয়ে এসে দুর্গাপুজোর একটা অন্য রকম একটা মোড় তৈরি হ্যাঁ। করলো। তারপরে যদি তুমি বলো, আচ্ছা দেখো, পার্থদাও কিন্তু এর মধ্যে কাজ করছিলেন। পার্থদার কিন্তু সব দিনই কাজের মধ্যে শিল্প, আহ, খুব গ্রামাটিক্যালি কারেক্ট পুজো ছিল পার্থদার। হ্যাঁ। আর পার্থদার পুজোর মধ্যে খুব পরিমিতি বোধ এসব ছিল। খুব নান্দনিক ভাবে একটা দিক তৈরি করলেন কমলদীপ ধর। আর
এই সব কিছুর মধ্যে আবার একটা পরিবর্তন কিন্তু আনলেন আহ, প্রদীপ। প্রদীপ কিন্তু প্যান্ডেলটাকে ধীরে 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 এই যে রিসার্চের, দেখো আমরা সবাই যখন দুর্গাপুজো করি তখন দুর্গাপুজো অনেক মানে কিছুটা পড়াশোনা করি, কখনো একটা বিভিন্ন রিসার্চ তো করতেই হয়, বেসিক করতেই হয়, রিসার্চ। বিভিন্ন মানুষের সাহায্য নিতে হয়, সেটা ইন্টারনেট ঘেঁটে হোক, বই ঘেঁটে হোক, অন্য মানুষের শরণাপন্ন হয়ে হোক, এগুলো করতেই হতো। কিন্তু এই রিসার্চটাকে ছিল ব্যাক এন্ডে, রিসার্চটার উপর বেশ করে আমরা প্যান্ডেলটাকে করতাম। প্রদীপ কিন্তু রিসার্চটাকেই দেখিয়ে দিল প্যান্ডেলে, প্যান্ডেলের মধ্যে মানে রিসার্চ যে হলো, রিসার্চটা বোঝা গেল যে রিসার্চটা করেছে। আর প্রদীপ কিন্তু আরেকটা ধারা তৈরি তৈরি করলো। করলো আমাদের দুর্গাপুজোয়। মানে আমাকে যদি তুমি এইরকম ভাবে ভাব করতে বলো, তাহলে কিন্তু মানে আলাদা আলাদা ধারা যারা তৈরি করেছে তাদের মধ্যে প্রদীপ কিন্তু একজন, আর রিন্টুও কিন্তু আরেকজন। তো এই যে এতগুলো ধারার মধ্যে এর মধ্যেই কিন্তু বাকিরা ফিট করে গেছে, বিমল দা বলো, বিশ্বনাথ দা বলো, হ্যাঁ, এইগুলোর মধ্যেই কিন্তু আমিও ফিট করে গেছি। এই সবকটা ধারার মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে পাবে। কিন্তু আলাদা করে যদি একটা ফর্ম আমার আমার চোখে ধরা পড়ে, তাহলে সেটা রিন্টুর, তাহলে সেটা প্রদীপের, তার এবং এবং তার আগে যাদের নাম তার তুমি আগে বললে। তার আগে সেটা রূপচাঁদদার। হ্যাঁ, তারপরে তারপরে পুজোগুলো তো মানে ওই সিঁড়ির ধাপগুলোর উপর বেশ করে বেশ করে তৈরি হয়েছে। এটা আমার আমার চোখে ধরা পড়েছে। আচ্ছা, এই যে দুর্গাপুজোর যে বিবর্তনটা হয়েছে, আমরা সবাই কম বেশি দেখেছি। তুমি বেশি দেখেছো, আমি অনেকটা কম দেখেছি। কিন্তু লাস্ট কয়েক বছর দুর্গাপুজোয় যে দুটো জিনিস খুব বেশি পরিমাণে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে লাইভ পারফরমেন্স এবং কাইনেটিক। এই দুটো দুর্গাপুজোয় কতটা প্রয়োজন, এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে যে এরকম আমরা অনেক জায়গায় দেখছি যে শুধুমাত্র দর্শক টানার স্বার্থে কোনো মণ্ডপে বা কোনো ভাবনায় হয়তো কাইনেটিক বা লাইভ পারফরমেন্সের প্রয়োজন নেই। এই প্রয়োজন বোঝা বা না বোঝা, এটা কিভাবে একজন শিল্পী বা একটা মানুষ কিভাবে ডিফাইন করবে? এটা তুমি কি, এটা এই বিষয়ে তোমার কি মতামত? দেখো, তুমি দুর্গাপুজোটাকে আলাদা করে একটা ভাবে ভাবছো কেন? এটা একটা শিল্প চর্চা। শিল্প চর্চার প্রেক্ষাপটটা পাল্টে পাল্টে যায়। হ্যাঁ, প্রেক্ষাগৃহের মধ্যে একটা শিল্প চর্চা হয়, একটা গ্যালারির মধ্যে, আর্ট গ্যালারির মধ্যে একটা আর্ট প্র্যাকটিস হয়, আবার পথে ঘাটে রাস্তায় নেমে দুর্গাপুজোর যে শিল্প চর্চা, সেটাও কিন্তু শিল্প চর্চাই, মানে ধর্ম উৎসব এই দুটোর হাত ধরে কিন্তু শিল্প চর্চা হচ্ছে। এই যে শিল্প চর্চাটা, এই শিল্প চর্চাটার ক্ষেত্রে আহ, আমি প্র্যাকটিস করছি। আমি প্রথম কাইনেটিক্স আমি খুব কম ব্যবহার করি। কাইনেটিক্সটা আমার খুব একটা আমার সাথে যায় না। আমি প্রথম কাইনেটিক্স ব্যবহার করেছিলাম 2014 সালে। আলিপুর সার্বজনীনে একটা মণ্ডপ তৈরি করেছিলাম, যেই মণ্ডপটা পুরো ডিপিং করে করে নাচছিল, মুদ্রা মানে বিভিন্ন নাচ, বিভিন্ন নাচের উপরে তো এই প্যান্ডেলটা হ্যাঁ। তৈরি হয়েছিল। তো সেখানে না গোটা মণ্ডপটাই ঘুরে 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 ডিপিং করে, মানে আপ ডাউন করতে করতে ঘুরে ঘুরে কথাগুলি নাচছিল। তো ওইখানে আমি কাইনেটিক্সটা প্রথম ব্যবহার করি, তার আগে কিন্তু আমি কোথাও ব্যবহার করিনি। এবং তারপরেও আমি খুব মার্জিত ভাবে যখন যখন যে প্যান্ডেলে না ব্যবহার করলেই নয়, আমার যেমন ভারত চক্রে 2022 সালে আমি একটু ব্যবহার করেছি। আর তো হিন্দুস্থান ক্লাবে খুব সামান্য একটু ব্যবহার করেছি হ্যাঁ, মানে 2022 সালে। অনির্বাণদার কাজে আমরা কাইনেটিকের থেকে লাইভ পারফরমেন্সটা লাস্ট কিন্তু লাইভ পারফরমেন্স আমি শুরু করেছি 2017 সাল। 2017 সালে ওই আলিপুর সার্বজনীনে আমি প্রথম লাইভ পারফরমেন্স করি, খুব খুব ছোট্ট আকারে। দেখো, বাজেট একটা ফ্যাক্টর ছিল। তারপরে 17-র পরে 18 আর 19 এই 2 বছরে আমি লাইভ পারফরমেন্স করিনি। 19-এ আবার লাইভ পারফরমেন্স করেছি চেতলা উড়নিতে। চেতলা অগ্রণীতে 19-এ লাইভ হ্যাঁ, পারফরমেন্স। ওখানে ছিল। 19-এর পরে কোভিড শুরু হয়, তখন লোকজনকে নিয়ে এসে পারফরমেন্স করা আমার পক্ষে সম্ভব ছিল না, আমি ভাবিও নি পারফর্ম করব। তারপরে আবার আমি শুরু করি 2023-এ। তার মধ্যে ভবদা কিন্তু 2022 সালে হিউজ পরিমাণ লোকজনকে নিয়ে পারফর্ম করেছে, কিন্তু আমি শুরু করেছিলাম 2017-তে। সেটা আমার কাজটা সাপোর্ট করেছিল, তাই জন্য আবার 18-তে আমার প্রয়োজন হয়নি। 19-এ আমার কাজটাতে মনে হয়েছিল লাইভ পারফরমেন্স দরকার, আমি 19-এ করেছিলাম। 23-এ আমার মনে হয়েছিল যে কাজগুলোতে লাইভ পারফরমেন্স দরকার শুধু সেইগুলোতেই ছিল। মূলত 3টে প্যান্ডেলে ছিল। আর 24-এ আমার লাইভ পারফরমেন্স ছিল
তিনটে প্যান্ডেলে। 25-এ আমার লাইভ পারফরমেন্স ছিল দুটো প্যান্ডেলে, তো এই 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 যে লাইভ পারফরমেন্স, তিনটে প্যান্ডেলে। এই লাইভ পারফরমেন্স মানে অনেক দর্শক যারা বলেন বা অনেকেই বলে যে লাইভ পারফরমেন্স সব সময় কন্টিনিউ হয় না, এবং দেখো, না লাইভ হওয়াটাই পারফরমেন্স স্বাভাবিক। আগে বলি, তুমি যে হুম। প্রশ্নটা করেছিলে লাইভ পারফরমেন্স কেন, হুম। আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি নিজে অনেক দিন ক্লাসিক্যাল ডান্স আমি নিজে প্র্যাকটিস করেছি, এবং আমার গুরু ছিলেন অনুসূয়া ব্যানার্জি এবং আহ, উম, আহ, সুস্মিতা মণ্ডল। এদের দুজনের কাছে কিছুদিন পলিগুহ, কিছুদিন আমি মহুয়াদি, সবাই আমার গুরু, আমি তাদের নাম করলাম না, ধরলাম নাম, তো এনাদের কাছে আমি শিখেছি। তো আমার যেটা মনে হয়েছে যে আমার আমার কাছে, দেখো আমি তো আঁকাটা শিখিনি, কিন্তু নাচটা আমি শিখেছি। আমার কাছে একটা কিছু এক্সপ্রেস করতে গেলে মুভমেন্ট এবং মুদ্রার একটা ফ্লো থেকেইছে, সেইটাকে আমি ব্যবহার করতে শুরু করেছি দুর্গাপুজোর প্যান্ডেলে। এবার আমার যেই প্যান্ডেলে যতটুকু প্রয়োজন হয়, যে কাজে, প্যান্ডেল শুধু না অন্য জায়গাতেও, যখন আমার কোনো লাইভ পারফরমেন্সের প্রয়োজন হয়, আমি সেইখানে সেইটুকু জায়গায় লাইভ পারফরমেন্স করি, যদি আমার বাজেট পারমিট করে। দুর্গাপুজোর ক্ষেত্রে দেখতে হয় যে পরিসর কতটা আছে, কতটা জায়গা আছে সেখানে, সেইটার উপর নির্ভর করে লাইভ পারফরমেন্সটা আসে। এবারে লাইভ পারফরমেন্স করার ক্ষেত্রে তাদেরকে একটা রেস্ট দিতেই হয়। দুর্গাপুজোতে কন্টিনিউয়াস ফ্লো হয় লোকজনের, কিন্তু রাতটায় মূলত সারা রাত্রি ধরে লোকজন থাকে। দিনের বেলাতে রোদ থাকে, লোকজনের ফ্লো কম থাকে। দেখো, দিনের বেলাতে আলোও জ্বলে না, হ্যাঁ, তো আলোটাও একটা, আলোক শিল্পটাও দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, আলোটাও তো বন্ধ থাকে। তেমনি লাইভ পারফরমেন্সটাও দিনের বেলায় বন্ধ থাকে, বা খুব খুব কম সময়ের জন্য হয়তো হয়। কিন্তু আমার প্যান্ডেলগুলোতে মোটামুটি ভাবে সারা রাত্রি লাইভ পারফরমেন্স হয়েছে। কখনো কখনো অনেক ভিড় হয়ে গেলে পুলিশ এসে বলেছেন যে এখন কিছুক্ষণ স্টপ করতে, কারণ লাইভ পারফরমেন্স কি হয়, মানুষকে অনেক সময় আটকে আটকে দেয় দেয়, কিছুটা সময়ের জন্য। সাধারণ মানুষ ওখানে দাঁড়িয়ে কিন্তু পড়ে। আমি কিন্তু যে কাজগুলো করেছি সেগুলোতে কন্টিনিউয়াস ফ্লো ছিল, কোনো একটা গল্প টানা চলছে, মানে তাতে এই নয় যে গল্পটা একটা লাইভ শো হচ্ছে, শোটা শেষ হলে আবার একটা শো শুরু হচ্ছে, এরকম না। শোটা চলছেই, যে যে সময় যেখানে আসবে, ধরো একটা লাইভ, ধরো একটা আবহ সঙ্গীত, আবহ সঙ্গীতের একটা স্প্যান থাকে। কলকাতার দুর্গাপুজোয় এখন আবহ সঙ্গীত প্রায় সব জায়গাতেই শোনা যায়। হ্যাঁ, তো আবহ সঙ্গীতটা কি একজন দর্শক যখন আসছেন পুরো গানটা শুনতে পান? সে যখন সেই প্যান্ডেলে থাকছেন সেই সময়ে যতটুকু চলছে ততটুকু আবহটা উনি শুনতে পেলেন, বাকিটা উনি পেলেন না, আরেকজন এসে তার বাকি অংশটা শুনলো। লাইভ পারফরমেন্সটা কিন্তু এইভাবেই। কিন্তু পুলিশ অনেক সময় এসে থামিয়ে দেয় যে একটু স্টপ রাখুন, অনেকটা দেরি হয়েছে, বা খোলা জায়গায় লাইভ পারফরমেন্স হচ্ছে, বৃষ্টি হলো, বা অনেক সময় ওদের একটা বিরতি দিতে হয়। যদিও আমি সবসময় গ্রুপ ভাগ করে দিই, না একটা গ্রুপ পারফর্ম করে চলে গেল, তো আরেকটা গ্রুপ আসলো, ওই যে চেঞ্জের সময়টা, সেটাও তো একটা 5-7 মিনিট, 10 মিনিটের গ্যাপ দিতে হবে। এই গ্যাপটা অনেকে টলারেট করতে চায় না, বলে যে কেন আমি দেখতে পেলাম না, কিন্তু এটা তো হবেই। আর যদি শিল্পগুলো না এসে মেশে, নানান শিল্প এক জায়গায় এসে মিশছে বলেই দুর্গাপুজো এত সমৃদ্ধ হচ্ছে। দুর্গাপুজো নাহলে থমকে যাবে, এটা তো একটা যাত্রা পথ, এটা তো চলবে। আচ্ছা, অনির্বাণদা, প্রায় 90+ পুজো তো হয়ে গেছে। যদি 26-26টা ধরি, তাহলে কটা হচ্ছে? 95টা বেশি হবে। সেঞ্চুরি, মানে আমরা এর আগে দেখেছি যে আম, সুশান্ত দার 50তম প্যান্ডেলের একটা গ্র্যান্ড সেলিব্রেশন দেখেছি। তো তোমার এরকম 100তম যে পুজোটা হবে, সেটার সেটার কোনো প্ল্যানিং কি রয়েছে? আমার ইচ্ছে আছে 108তম পুজোটাকে সেলিব্রেট করার, আচ্ছা। কারণ মা দুর্গার 108 সংখ্যাটা খুব পছন্দের। হ্যাঁ। তো আমার ইচ্ছে আছে 108তম পুজো যখন আসবে, যে পুজোটাকে আমি 108তম মনে করব, সেই পুজোটা আমার কাছে খুব অন্যতম হবে। আর উম, দেখো, আমার পুজোর সংখ্যা, আমি যে খুব, সুশান্তদা যেমন সংখ্যায় কম পুজো করে, আমি কিন্তু অনেক পুজো করি। তার কারণ আছে। তার কারণ, প্রথমত এখনো আমার শরীর পারমিট করছে, যখন পারমিট করবে না আমাকে কমাতেই হবে। কিন্তু এখন আমার কাছে ধীরে ধীরে এই যে সংখ্যাটা বেড়ে এতটা হয়েছে, এটা আমার কিন্তু স্ট্রেংথ। এই লোকগুলো কিন্তু আমার সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে, উম, আমার চলার সঙ্গে, আমার
সুখ দুঃখের সঙ্গে ওদের সুখ দুঃখ এমনভাবে মিলেমিশে গেছে। আমি যদি এখন একটা গ্রুপকে অফ করে দিই, তাহলে তাদের কাজের কিছু ঘাটতি হবে, যেই ঘাটতিটা আমার কাছেও একটু পীড়াদায়ক। মানে আমাকে আহ, এখন আমার যে টিমটা আছে খুব ব্যালেন্স করে তাদেরকে কাজ দিয়ে চলতে হয়। এটা তো একটা আমার কাছে কাজ করতে করতে আজকের দিনে দাঁড়িয়ে আমার একটা দায়বদ্ধতা হয়ে গেছে। এই যে তুমি এতগুলো পুজো করেছো, এত বড় টিম সামাল দিচ্ছ এবং এতগুলো ক্লাব সামলে এসছো, তো সেখানে তো দুর্গাপুজো মানে একটু মন কষাকষি, রাগারাগি, কথা কাটাকাটি, বা আবার কোথাও কোলাকুলি, কাঁধে তুলে নাচানাচি। তো এই যে ভালো এবং খারাপ দু ধরনের অভিজ্ঞতাই আমাদের সবারই হয়, দর্শকদেরও হয়, কমিটিরও হয়, শিল্পী হিসেবে তোমারও নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে। তো সেই রকম যদি কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাও আর কি। দেখো, আমি যে পুজোগুলোয় কাজ করেছি বেশিরভাগ দুর্গাপুজোয় আমি আহ, একের অধিক বছর কাজ করেছি। মানে আমাকে ক্লাবগুলো অনেকবার কাজ করার সুযোগ দিয়েছেন। তো সেখানে আমার সম্পর্ক ভালো ছিল বলেই না দিয়েছেন। আমার খুব মনে পড়ছে না যে আমার সঙ্গে কোনো ক্লাবের সাংঘাতিক কিছু তিক্ততা। হ্যাঁ, আহ, এক দুটো ক্লাবে আমি একবার করে কাজ আর করিনি, সিদ্ধান্ত নিয়েছি আর করব না। উম, এবং খুবই কম সেটা সংখ্যায়, একটা দুটো ক্লাব। আহ, আর একটা দুটো ক্লাব আমাকেও একবার করানোর পর করায়নি, তারা হয়তো আমাকে করানোর পর অন্য শিল্পীকে বেছে নিয়েছেন। কিন্তু আমার সঙ্গে গন্ডগোল করে বেছে নিয়েছে এরকম ঘটনা খুব ঘটেনি। রিসেন্ট গত বছর আমার একটা পুজোই আমার মনে পড়ছে, এই বিগত ৯৫টা পুজোর মধ্যে যেখানে কাজ করে আমি একদম খুশি নই। একটা পুজোর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলো, এই ৯৫টা পুজোর মধ্যে একটা পুজো ঘটে গেল এমন যেখানে আমি একদম খুশি হইনি কাজ করে। এছাড়া আমার খুব একটা হয়নি। আচ্ছা, তুমি তো সূর্যের সঙ্গে গত বছর কাজ করেছো। হুম। এই বছর কি হবে না হবে সেটা তো সময় বলবে। কিন্তু আম, একজন সিনিয়র শিল্পীর বক্তব্যে আমরা শুনেছিলাম যে সুরুচি সংঘের সবকিছুই নাকি সুরুচি সংঘের আগের কর্মকর্তারা শিল্পীর ওপর জোরপূর্বক চাপিয়ে দিত। হ্যাঁ, তো সেটা কি তোমার সাথে সেরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? দেখো, এই যে বললাম আমার গত বছর একটা পুজোয় অভিজ্ঞতা খারাপ ছিল। সেই অভিজ্ঞতা খারাপ থাকার কারণ হচ্ছে সেখানে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। একটা পারফর্মিং আর্ট আমাকে না জিজ্ঞেস করে, প্রাইজ না পাওয়ার সঙ্গে সঙ্গে সপ্তমীর দিন সকালবেলায় বন্ধ করে দেওয়া হয়েছে আমার পারমিশন না নিয়ে। একটা আর্টকে দেখো, একটা দল কাজ করবে বলে এসেছিল, তারা তাদের একটা টাকা রোজগার করবে বলে তারা ভেবেছিল, তাদের দুম করে পুজোর মধ্যে মরশুমে রোজগারটা বন্ধ হয়ে গেল। তাদের অসম্ভব ক্ষতি হলো, তারা অন্য জায়গায় কাজ করতে পারতো। পারফর্মাররা সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রোজগার করেন পুজোর সময়। সেটা একটা অত্যন্ত অন্যায়, অনৈতিক, গর্হিত অপরাধ বলে আমি মনে করি। ২ নম্বর কথা হচ্ছে আমার শিল্পটা ইনকমপ্লিট রয়ে গেল, সবাই এসে একটা ন্যাড়া প্যান্ডেল দেখলো। সেই কারণে আমি বললাম যে ওই ক্লাবে আমার অভিজ্ঞতা খুব খারাপ। ব্যবহার আমার সঙ্গে কে কি করলো সেইটাকে আমি মনে রাখি না, টাকা পয়সার চুক্তি অনুযায়ী কি কতটা টাকা দিল সেটাকেও আমি অত মনে রাখি না, কারণ বড় ক্লাবগুলো সাধারণত এসব গন্ডগোল করে না। কিন্তু আমি ওই ঘটনাটা মনে রাখবো। তেমনি কিছু কিছু ক্লাবের ব্যবহারটা আমি মনে রাখবো সারা জীবন। আমি নাম করেই বলছি, হিন্দুস্থান ক্লাব, দমদম পার্ক তরুণ সংঘ, ভারত চক্র, তরুণ দল, হাতিবাগান নবীন পল্লী, এরকম প্রচুর, বোসপুকুর তাল বাগান, অজয় সংহতি, এরকম অনেক ক্লাব আছে। বাদামতলা, আরো কত নাম করব। তাদের সঙ্গে এত ভালো সম্পর্ক আমার। আমার বাড়িতে আমার যে কোনো সুবিধা অসুবিধায় সবাই এসে আমাকে অংশগ্রহণ করে, আমার সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকে, তারা তো ক্লাবের লোকরাই। আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। আমি নাম করলাম না, অনেকগুলো নাম করতে গেলে তো বিশাল লিস্ট হয়ে অনেক যাবে। লিস্ট, তুমি 95টা পুজো করেছো পুজো মানে করি, এটা কতগুলো ক্লাবের এতগুলো মানুষ, তারা আমাকে ভালোবেসেছে। একটা মোটা ডায়েরি মেনটেন করতে হবে তেমনি তোমাকে। সুরুচি সঙ্গে যখন আমি কাজ করেছি, আমার ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু খারাপ নয়, আমার খুব ভালো অভিজ্ঞতা। তার কারণ আমাকে কিন্তু সুরুচি সংঘ কিছু চাপিয়ে দেয়নি। সুরুচি সংঘ আমাকে একটা নির্দিষ্ট বাজেট দিয়েছিলেন, সেই বাজেট অনুযায়ী আমি কাজ করেছি, আমি আমার পাওনা গন্ডা পেয়ে গেছি। কাজে আমি খারাপ বলি কি করে? পট পরিবর্তনের পর এখনো আমার কাজ করার কথা আছে। ওদের ক্লাব ঠিক হয়তো আমাকে দিয়ে করাবে বলে ভেবেছেন, আমার সঙ্গে একটু প্রিলিমিনারি কথাও হয়েছে। তো
আমার যদি অভিজ্ঞতা খারাপ থাকতো তাহলে এবছর আমি রাজি হতাম না। আমি রাজি হয়েছি মানে অভিজ্ঞতা ভালোই। আচ্ছা, 2023, 24, 25 3 বছর পর পর এশিয়ান পেন্টস, হুম, এবং লাস্ট 2 বছরে তো এশিয়ান পেন্টস নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও হয়েছে, তুমি নিজে দেখেছো এবং আমরা সবাই দেখেছি। তো এই পরপর 3 বছর এইভাবে এক নাগাড়ে এশিয়ান পেন্টস পাওয়া এবং এশিয়ান পেন্টস নিয়ে এতটা জল ঘোলা, এটাকে একজন শিল্পী হিসেবে অনির্বাণদা কিভাবে দেখছে? দেখো, যে কোনো পুরস্কার, যে কোনো বিচার ব্যবস্থার বিরুদ্ধেই যারা প্রাইজ পায় না তাদের অভিযোগ থাকে। কলকাতায় দুর্গাপুজোতে মাত্র 12টা পুজোকে বিচার করে নেওয়া হয় শ্রেষ্ঠত্বের দাবিদার হিসেবে এশিয়ান পেন্টসের ক্ষেত্রে। কলকাতায় দুর্গাপুজোর 12টা পুজো ছাড়াও আরো বহু পুজো থাকে যে পুজোগুলি অত্যন্ত ভালো, যে কোনো মুহূর্তেই প্রাইজ পেলে কারোর কিছু বলার থাকতো না। প্রাইজের ক্রাইটেরিয়া 7টা পুরস্কার ওনারা দেবেন এবং 12টা পুজোকে শর্টলিস্ট করবেন। তো সেই বাধ্যবাধকতা থেকে তাদেরকে করতে, কোথাও তো একটা থামতে হবে, একটা নিয়মে আনতেই হবে সমস্ত পুরো বিষয়টাকে পুরো বিষয়টাকে অর্গানাইজ করতে গেলে। তো ওনাদের এই নিয়মটা ওনারা ফলো করছেন দীর্ঘ অনেক বছর ধরে। তো সেই বাঁচতে গিয়ে আমারও তো, আমি এতগুলো পুজো করি, আমার কি সব পুজোই শর্টলিস্ট হয় না, সব পুজোই প্রাইজ পায় না, সব বছর আমার পুজো প্রাইজ পায়? হ্যাঁ, মানে আমি যদি হিসেব করে দেখি 2014-এ তোমার প্রথম এশিয়ান পেন্টস, 2014 এশিয়ান পেন্টস, তারপরে তারপরে বেশ কয়েক বছর আমি শর্টলিস্ট হয়েছে, কিন্তু আমি পাইনি। পাওনি, তারপর 14 পরে আবার 23, আবার 23-এ পেলাম, হ্যাঁ। একসঙ্গে 3টে পুজো শর্টলিস্ট হলো। 24-এ আবার মাত্র একটা পুজো শর্টলিস্ট হলো। তো হতেই পারে এটা, মানে আমার কাজটাই সেরা আর যারা করছেন তাদের কাজ ভালো না, এরকম ভাববো কেন বলো? আমার তো এরকম কখনো মনে হয় না। এ, আমি চেষ্টা করি প্রাইজ পাওয়ার, যে কোনো শিল্পীর পক্ষেই একটা স্বীকৃতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি মনে করি। এবং আমিও খুব খুশি হই যখন কোনো, শুধু এশিয়ান পেন্টস কেন, কলকাতার দুর্গাপুজোয় আরো অনেক পুরস্কার আছে, অনেক ভালো পুরস্কার আছে, যারা খুব শৃঙ্খলাবদ্ধভাবে অনেক বছর ধরে পুরস্কারগুলো দিয়ে ক্লাবগুলোকে উজ্জীবিত করে এসেছেন। তাদের পুরস্কার, সবার পুরস্কার পেলেই আমার খুব ভালো লাগে। কিন্তু না পেলে অভিযোগ আমি করি না, কারণ আম, সব কাজ আমার যে ভালো লাগে তা তো নয়। আমার কিছু কিছু কাজ ভালো লাগে, আবার অন্য লোকের অন্য কয়েকটা কাজকে ভালো লাগে। সব সঙ্গীত শিল্পীর গলা তো আমার পছন্দ হয় না, তার বলে কি সব সঙ্গীত শিল্পী খারাপ? তা তো নয়, এটা তো চয়েসের ব্যাপার। অনির্বাণদা, আহ, এই প্রশ্নটা একটু মানে পুজো এবং রাজনীতি একটু মিলিয়েই রয়েছে, কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে আগের যে সরকার, সেই সরকারের যারা আহ, উচ্চপদস্থে ছিল বা উচ্চ স্থানে ছিল বা মন্ত্রী আমরা যারা ছিল, ইভেন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার মুখেও তোমার নাম আমরা প্রচুরবার শুনেছি এবং বিভিন্ন মন্ত্রীর পুজো তোমাকে আমরা করতে দেখেছি। এবং এই বছর পট পরিবর্তনের পরে বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের, হ্যাঁ, তার একদম পাড়ার পুজো তুমি করছো। তো এবং এই বিষয়টা তুমি তুমি কিভাবে দেখছো, মানে? দেখো, আমি যখন কাজ করতে শুরু করেছিলাম, আমার কাজ দেখে তখন আগের, এই রাজনৈতিক পালাবদলের আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে যারা যারা দুর্গাপুজো করতেন, তাদের মধ্যে যাদের যাদের আমার কাজ ভালো লেগেছে তারা আমাকে ডেকেছেন। আমার পুজো মানে উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী অনেকবার এসেছেন, উনি আমার কাজ দেখেছেন। আমি আহ, বেশ কয়েক বছর ধরে বইমেলায় স্টল বানিয়েছি, যে স্টল জাগো বাংলা, জাগো বাংলা জাগো বাংলা stall স্টল বানিয়েছো। ওনারা আমার কাজ দেখে আমাকে ডেকেছেন, আমি কাজ করেছি, পয়সা নিয়েছি। এখন আমার কাজ দেখে আহ, যে যে ক্লাবের ভালো লেগেছে তারা আমাকে ডেকেছে। কিন্তু এর মধ্যে আমার অত্যন্ত ভালো লাগার জায়গা যে আমি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পাড়ায় দুর্গাপুজো করার সুযোগ পেয়েছি। কারণ সবাই চায় তার কাজকে, তার তার দেশের গুণীজনরা দেখেন, দেখুক, এটা সবাই চান, আমিও চাই। যে উনি আমাদের প্রশাসনিক হেড, এবং উনি আমার পুজোটা হয়তো দেখতে পাবেন ওনার পাড়ায় যাতায়াতের পথে পড়বে বলে, বা উনি হয়তো ওই পুজোয় যদি আসেন দেখতে পাবেন।
তো সেটা আমার ভালো লাগবে যদি ওনার ভালো লাগে এই পুজোটা, তো সেটা তো ভালো লাগা একটা আছে। এই বিষয়টা একটু একটা তির্যক পয়েন্ট আমি অ্যাড করছি, এই যে আহ, আজ এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক জায়গায় দেখেছি যে এই তোমার মেদিনীপুরের পুজোর যে পোস্টারটা সেটা মানে রিলিজ হওয়ার পরে বিভিন্ন মানুষের মানে নানা মুনির নানা যে মত, সেরকম নেগেটিভ প্রচুর মত দুর্গাপুজোর সাথে জড়িয়ে থাকা বেশ কিছু মানুষের, সেটা আমাদের চোখে আমরা পড়েছে। আমরা কারোর নাম বা ইয়ে কিছু করছি না, জাস্ট আমরা মানে জিজ্ঞেস করার জন্য যে এই যে তির্যক প্রশ্নগুলো বা তির্যক মন্তব্যগুলো, এগুলো শিল্পী অনির্বাণ কিভাবে হ্যান্ডেল করে বা কিভাবে দেখে? হ্যাঁ, দেখো, আহ, আমরা যখন খেলা দেখি তখন আহ, আমরা যখন আমাদের, আমি যে মানে আহ, মানে যে দলের সাপোর্টার। যে প্লেয়ারের খেলা আমার দেখতে ভালো লাগে, সেই প্লেয়ার যদি গোল করে তাহলে আমি বেশ বন্ধু বান্ধবের কাছে বুক ফুলিয়ে বলি, দেখলেই কত ভালো প্লেয়ার। আর সেই প্লেয়ার যখন গোলটা মিস করে তখন আমার বন্ধু বান্ধবরা বলে, তোর ওই প্লেয়ার মিস করে দিল। দেখো, ওই প্লেয়ারের সঙ্গে আমার মানে কোথাও কোনো যোগাযোগ নেই। আমি ওনার সমর্থক বা আমি ওনার গুণমুগ্ধ। ঠিক সেইভাবেই আমি যে পুজোগুলো করছি, সেই পুজোগুলো আমাকে ডাকা হয়েছে, আমি সেই পুজোগুলো করছি। সেই পুজোগুলো আজকে মানে যিনি আমাকে পুজো করতে ডাকবেন তার বাজেট, আমার ক্ষমতা, সেই স্পেসটা আমার পছন্দ হচ্ছে কিনা, এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে নির্ভর করবে। ওনারা আমার কাজ দেখে যদি পছন্দ করেন তাহলে আমার কাজ দেবেন। পুরোটা একটা প্রফেশনাল অ্যাঙ্গেল। প্রফেশনাল অ্যাঙ্গেল, এর বাইরে আর কিছুই নাই। রাজনৈতিক মতাদর্শ কার কি সেটা কে জানবে, সেটা তো আর আমরা সরাসরি রাজনীতি করি না, ফলে তুমি কি জানো যে আমি কার সমর্থক? সেটা কেউ জানে না। আমার বাড়ির লোককেও আমি কখনো শেয়ার করি না যে আমি কার সমর্থক, হ্যাঁ, আদৌ সমর্থক কিনা। তো আহ, সেই দিয়ে দাগিয়ে দেওয়ার কিছু লোক সোশ্যাল মিডিয়ায় তাদের তারা এই দাগিয়ে দিতেই পছন্দ করেন, স্ট্যাম্প মেরে দিতে পছন্দ করেন। তো তারা যদি আনন্দ পান সেটা করে করবেন, আমি তাদের বাধা দেবই বা কি করে। আচ্ছা, তোমার টিম নিয়ে আলোচনা হচ্ছিল এবং তোমার টিম নিয়ে তুমি অনেকবারই কথা বলেছো আজকে আমাদের আড্ডায়। তো তোমার টিমের একজন খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতেন প্রেমেন্দু বিকাশ চাকি। দেখো, টিম, হ্যাঁ, আমরা অ্যাজ এ টিম আমরা কাজ করেছি, কিন্তু মানে ওনাকে যদি আমার টিমের মেম্বার বলা হয় না, তাহলে ওনাকে ছোট করা হবে। হ্যাঁ, না, ওনার টিমের মেম্বার, টিমের মেম্বার যদি হ্যাঁ, উনি প্রফেশনালি আমাকে সাহায্য করেছেন। আমাকে দীর্ঘ অনেক বছর ধরে আমার অত্যন্ত পছন্দের, অত্যন্ত প্রিয় মানুষ হচ্ছেন চাকিদা। কিন্তু এবং চাকিদার সঙ্গে আমার বন্ধুত্বটা কেমন সেটা আমি যে সমস্ত ক্লাবে কাজ করেছি তারা, আমার টিমের লোকরা, আর সবচেয়ে ভালো জানে চাকিদা এবং আমি আর আমাদের পরিবার। আমার সঙ্গে সম্পর্ক অত্যন্ত, খুব কাছের মানুষ চাকিদা। কিন্তু 2024 মানে গত বছরের পুজোয় আমরা চাকিদাকে তোমার সাথে দেখিনি। হ্যাঁ, দেখো, কারণ 2023 সালে যে ঘটনাটা ঘটছে, চাকিদা একটা প্রফেশনাল মানুষ। তাকে তার তার জীবিকা অনুযায়ী বা তার সময় অনুযায়ী তিনি অ্যাডজাস্ট করে নেন কতগুলো পুজো করবেন, কতগুলো কাজ করবেন, এবং সেই মতো উনি কাজ করেছেন। আর আমার কি হয়েছে, আমার চাকিদার সঙ্গে ম্যাচ করতে গিয়ে টাইম আমি দেখেছি যে আমার এরকম কেউ হলে ভালো যে শুধু আমার কাজগুলোই করবে। তাতে কি হবে যে আমি অনেক মানে আমার একটু সুবিধা হবে বলে আমার মনে হয়েছে। এই কারণে আমি একজন এমন কাউকে বেছে নিয়েছি যে আমাকে সবগুলো পুজোতে সাহায্য করেছে। তো ত্রিগুণা শঙ্কর মান্না বলে একজন আমাকে গত বছর হেল্প করেছে। আমাদের সমবয়সী এবং আমার থেকে একটু ছোটই, এবং গুণী ছেলে, ও নাটকের ছেলে, অভিনয় করে, সিনেমাতেও অভিনয় করে, ওর সেট ডিজাইন করে, আলো করে, সবগুলোর মিলে ওর একটা দক্ষতা আছে। ওর সঙ্গে আলাপ হওয়ার পর আমি দেখেছি যে ওর দক্ষতাগুলো কাজে লাগিয়ে আমার পুজো আরেকটু সম্ভ্রান্ত হবে, সমৃদ্ধ হবে। তো সেইটা ভেবে আমি ওকে নিয়েছি। চাকিদা আমাকে প্রচুর কিছু শিখিয়েছেন, প্রচুর কিছু। আমি চাকিদার কাছ থেকে আলো বুঝতে শিখেছি, যদিও আমি খুব কম বুঝি। চাকিদা আমাকে আলো লুকোনো শিখিয়েছে। চাকিদা আমাকে শুধু দুর্গাপুজো ছাড়াও আমার পারিবারিক বিষয়ে, আমার ব্যক্তিগত জীবনে, আমার শিল্প চর্চায়,
আমার আধ্যাত্মিক চর্চায় সব দিকেই চাকিদার সঙ্গে আমার কথা হয়েছে। চাকিদা আমার সেই লেভেলের আহ পছন্দের একজন মানুষ। কিন্তু দুর্গাপুজো করতে গিয়ে আমার মানে এখন পুজোগুলো যেরকম খুঁটিনাটি বেড়ে গিয়ে আস্তে আস্তে এমন জায়গায় যাচ্ছে, আমার একজন এক্সক্লুসিভ কেউ আমার জন্য কাজ করলে আমার সুবিধা হয়। দেখো, চাকিদাকে এক্সক্লুসিভ হিসেবে নিতে আমার ক্ষমতা আমার নেই। চাকিদা নিজে এমনি অত্যন্ত এক্সক্লুসিভ, তারপরে আমি অতটা আমার ক্ষমতা হচ্ছিল না। তা আমি তাই জন্য চাকিদাকে ছাড়া গত বছরের পুজোটা কমপ্লিট করলাম। তবে দীনেশ পোদ্দার, উনিও অত্যন্ত স্বনামধন্য নামী মানুষ। উনিও ওনার পুজো, উনি আমাকে একটা পুজোতে গত বছর আলো করে দিয়েছেন, এবং আমার অন্য পুজোগুলো উনিও ঘুরে দেখেছেন। সেখানেও আমাকে বিভিন্ন রকম, উনিও নানান রকম টিপস দিয়েছে। টিপস দিয়েছেন, আমার কাজে লেগেছে। আমি সব সময় আমি চেষ্টা করেছি, যখন যার সঙ্গে আমার আলাপ হয়েছে, যার সঙ্গে থেকেছি, তার কাছ থেকে কিছু শেখার। আমি সনাতন দা ঠাকুর করেছেন, সনাতন দার কাছে শিখেছি। পরিমলের সঙ্গে যখন কাজ করেছি, পরিমলের কাছে দেখে শিখেছি। নবদার কাছে শিখেছি, সৌমেনের কাছে শিখেছি, চাকিদার কাছে শিখেছি, দীনেশদার কাছে শিখেছি। যে বিচারকরা এসে পুজো দেখেন, তাদের দেখার চোখ, আমি সেখান থেকেও শিখেছি কাজ। আমি খোলাখুলি বলছি, এই সমস্ত দুর্গাপুজোর শিল্পীরা, ছোট বড় মাঝারি মূর্তি, যেই কাজ করে, যারই দুর্গাপুজোর কাজ হয় আমি দেখি। দুর্গাপুজো ছাড়াও অন্যান্য শিল্পচর্চা যেখানে যেখানে সুযোগ পাই আমি দেখি। এক্সিবিশন, সিনেমা, ভালো গান, নাটক, নাচ আমি খুবই দেখি। আর দুর্গাপুজো যেহেতু আমার এখন একটা পেশা, তাই জন্য আমার নিজের পেশা, তাই জন্য দুর্গাপুজোতে যারা কাজ করে তাদের কাজ আমি অত্যন্ত খুঁটিয়ে দেখি। ভবদার কাজ, সুশান্তদার কাজ, প্রদীপের কাজ, বিশ্বনাথ দার কাজ, শিবুর কাজ, অদিতির কাজ, এই আমার থেকে কত জুনিয়র মানস, অভিজিৎ, মলয়, শুভময়, গত বছর দীপিশিকা, খুব এক বছর কেন, গত 3-4 বছর 3-4 বছর দীপিশিকা, দীপিশিকার হ্যাঁ। কাজ খুব ভালো হচ্ছে। আমি গিয়ে দেখিনি, আমি অনলাইন দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। গত বছর আমি গিয়ে দেখেছিলাম প্রাইজ পাওয়ার আগেই কাজটা, কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না ও কোন ক্লাবে করছে, কিন্তু আমার যাওয়া আসার কাছাকাছি পথে পড়ে গেছিল, আমি ওখানে গিয়ে দেখেছি। সুমন আমার সঙ্গে গিয়েছিল। আমি সুমন ওখানে ছিল তখন, সুমনের সঙ্গে দেখা হয়ে যেতে, মানে আমি সুমনের জন্য দ্বিতীয়বার দেখেছি কাজটা। আচ্ছা, আজকের আমাদের একটা মানে প্রায় লম্বা একটা আড্ডা হলো। তোমার ব্যাপারে অনেক কিছু জানলাম, তোমার পুজো করা, পুজো দেখা, পুজোর প্রতি ভালোবাসা। তো একদম আড্ডার শেষ লগ্নে আমাদের যেটা জানার, যে শিল্পী অনির্বাণ দাসের স্বপ্ন কি? মানে একটা তো মানুষের স্বপ্ন থাকে যে এই জায়গায় পৌঁছাবো বা এই জায়গায় যাবো, তো সেই জায়গাটা কি তুমি অ্যাচিভ করেছো, না এখনো কিছু স্বপ্ন আছে যেটা অ্যাচিভ করার, শিল্পী অনির্বাণ বা মানুষ অনির্বাণ হিসেবে পাওয়া বাকি আছে? শিল্পী, আমি যদি আমি সত্যি আমাকে শিল্পী বলা যায়, শিল্পী কথাটা অনেক অনেক ভারী কথা। আমি যে সমস্ত শিল্পীর কাজ দেখেছি, গোটা বিশ্ব জুড়ে যাদের কাজ সচক্ষে এবং বইয়ের পাতায় বা ইন্টারনেটে যাদের দেখেছি কাজ, তাদের কাজ দেখার পর আমাকে কখনো নিজেকে শিল্পী বলতেই আমার অত্যন্ত লজ্জা হয় এবং কুণ্ঠা হয়। সেই জন্য কি প্যান্ডেলের এটা দুটো কারণ, একটা হচ্ছে আমি নিজে মনেই করি না যে আমি আদৌ ওই জায়গায় পৌঁছাতে পেরেছি, ওই উচ্চতায়। দ্বিতীয়ত, আমি সবার না পেশা, একজন কুমোর, তার পেশা সেই অনুযায়ী তার পরিচয়। তো আমি প্যান্ডেল বানাই, এটা কিন্তু আমার এখন তো পেশা। প্যান্ডেলের সাথে সাথে প্রতিমা বানাতো, তাহলে শুধু তো প্যান্ডেলওয়ালা কি হলে? দেখো, মূলত প্যান্ডেলটাই কারণ, দেখো প্যান্ডেলটাও ডেকোরেটর বানাচ্ছে। তুমি যদি বলো, ডেকোরেটরের যে শিল্পী আছেন, উনি উনি আমাকে সর্দার আমার থেকে বেশি জানে বাঁশ কত দূর বাঁধতে হবে। মাটির কাজটাও যিনি করছেন, নিমাইদা আমার ঠাকুর করেন, নিমাইদা আমার থেকে বেশি জানে খড়টা কি করে বাঁধতে হবে। অ্যানাটমিটা আমি আমার বোঝার জন্য, আমার টিমের সদস্যরাও অনেকে আছে, অনেক স্কাল্পচারের লোক আছে, পেন্টিং এর লোক আছে। আমি বুঝি ভাবটা, আমি যে ভাবটা চাইছি, আমার যে চিন্তা ভাবনাটা আছে এই বছরের পুজোর জন্য, সেই ভাবটা কি করে ফুটে উঠছে, সেইটা আমি ভাবটাকে ফোটানোর জন্য সবার সাহায্য নিয়ে সেই ভাবটা ফোটাই। এইটা আমার কাজ। আর যদি তুমি আমার স্বপ্ন বলো, আমার বয়স 47, আমি তো জানি না আমি আর কতদিন বাঁচবো, কিন্তু ধীরে ধীরে মানুষের তো চাহিদাগুলো পাল্টাতে থাকে। এখন আমার চাহিদা হচ্ছে, আমি যেদিন মারা যাব,
সেদিন যেন আমার এই পৃথিবীতে কারুর বিরুদ্ধে আমি ক্ষোভ না নিয়ে মরি। আর যেদিন আমি মারা যাব সেদিন যেন আমি এই অনুভূতিটা নিয়ে মরতে পারি যে আমি মরে গিয়ে আমি এখানে আমার বাড়িতে সুন্দরীর বা মা দুর্গার সেবা করছি, মারা যাওয়ার পরেও আমি যে দুনিয়ায় গিয়ে পৌঁছাবো সেখানেও সুন্দরীর চরণে বা মা দুর্গার চরণ সেবা যেন আমি করতে পারি। আমার মা দুর্গার পায়ের মানে মা দুর্গার সেবা ছাড়া আমার আর জীবনে আর কোনো লক্ষ্য নেই। এবং মা দুর্গাকে আমি যে সাজাই সেটাও আমার মনে হয় যে আমি যে দুর্গাপুজোর প্যান্ডেল করি, দেখো, রুজি রুটির জন্য টাকার দরকার। আমার এই এত বড় ইন্ডাস্ট্রি, আমার কাছে এটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা চালানোর জন্য আমার টাকার দরকার। কিন্তু এই সব কিছু ছাপিয়ে আমি তো টাকাটা হয়তো অন্য কিছু ইভেন্ট করেও রোজগার করতে পারবো, করতেও হয় কখনো কখনো। কিন্তু দুর্গাপুজোটা করি আমি একদম অন্তঃস্থলের ওই জায়গা থেকে, যাতে আমি আহ, আমার আমার বিশ্বাস যে মা, এটা আমার মায়ের কাছে অঞ্জলি এবং মাকে আমি অঞ্জলিটা দিচ্ছি। এবং আমি যতদিন বাঁচবো আমি চাই মা দুর্গাকে সাজাতে। সেটা যদি আমার প্যান্ডেলে আমি আর সুযোগ না পাই, আমাকে যদি কোনো পুজো কমিটি আর কোনোদিন না ডাকে, তখন আমি সাজাতে পারবো না। সেই জন্যই বাড়িতে মা দুর্গার প্রতিষ্ঠা করেছি। এখানে আমি প্রত্যেকদিন নিজে হাতে মাকে সাজাই। যতদিন আমি বাঁচবো আমি চাই মাকে নিজে হাতে সাজাতে, কি প্যান্ডেলে কি বাড়িতে। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই এখন। এটাই আমাকে যদি কোনো পরিচয় বলো, তাহলে আমি একজন খুব ছোট মাপের দুর্গা ভক্ত। অনেক বড় বড় ভক্ত আছেন, রামপ্রসাদ আছেন, রামকৃষ্ণদেব আছেন, আরো কত লোক আছেন, তুমি হয়তো এর থেকে বেশি। কিন্তু আমি খুব ছোট একটা ভক্ত একজন।